শুভ সন্ধ্যা ফ্রেন্ডস। আমি এবার যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে নেতাজি চর্চায় আমাদের দুর্বলতা যুক্তি তথ্য বিচার না করা, মনোলগ দেওয়া। মনোলগ দেওয়া যুক্তি তথ্যের তোয়াক্কা না করে নিজেদের মনের মাধুরী মিশিয়ে গল্প লেখা, মনোলগ করা। এটা আবার একটা টেন্ডেন্সি হয়ে গেছে। কিছু মানুষ তারা বিভিন্নভাবে বিখ্যাত হয়েছেন, সেই পপুলারিটির সুযোগটা নিয়ে এবার লেখাগুলো লেখে, মনের মাধুরী মিশিয়ে গল্প লেখে, মনোলগ লেখে। তথ্য অনেস্ট বিশ্লেষণের কোনো তোয়াক্কা নেই, এবং তারা জানে এগুলো বিক্রি হবে, বিক্রি হয় কারণ প্রমোটিং এজেন্সিগুলো আছে। মিডিয়া যেভাবে যাকে যেভাবে তুলবে, কে গ্রেট রাইটার কে ব্যাড রাইটার, এ তো মিডিয়া ঠিক করে দেবে না। মিডিয়া ইজ ভেরি মাইটি ইন টুডেস ওয়ার্ল্ড। এবার আমি আসছি হ্যাঁ, am I audible, friends? Am I audible? Am I audible? Am I audible? Am I audible, friends? Am I audible? Am I audible? If not audible, please give a note. Hope. Yes, 7 persons. আমি এই সময়ে এই চ্যাপ্টারে আমি একটু বলবো যে আমাদের দুর্বলতাগুলো কোথায়, হোয়ার উইকনেস, ডেফিসিয়েন্সিটা কোথায়। এবার আমি আগেই বলেছি, আমি প্রায় গত 55 বছর ধরে আমি আই এম কালেক্টিং ডকুমেন্টস। একদম আপনি 65-এর আগে, 1965-এর আগে নেতাজির সম্বন্ধে ভালো অথেন্টিক ডকুমেন্টেড ভলিউমস খুব একটা ছিল না। যে লেখাগুলো ছিল সব মনোলগ, যেমন মনোলগ এবং তাদের নিজস্ব বায়োগ্রাফি বা নিজের মনের মাধুরী মিশে। যেমন কিছু ভালো লেখা ছিল এস সি চ্যাটার্জির, তার যে আইএনএর লাইফ, আইএনএ সম্বন্ধে তার যে ভলিউমস, এরকম কিছু ভলিউমস ছিল। সেগুলো ন্যাচারালি প্রাইমারি সোর্স, কারণ যেখানে প্রাইমারি ক্যারেক্টার নিজে ইতিহাস লিখছেন, বই লিখছেন, যেগুলো প্রাইমারি, এগুলো ভীষণ। নেতাজির অল্প কিছু রাইটিংস, কিছু স্পিচের রেকর্ডস, এগুলো ছিল। তখনও পর্যন্ত ভারতবর্ষে নেতাজির রচনাবলী কথাও ছিল না। আর কিছু ছিল একদম, যেটা পরবর্তীকালে বুঝেছি আমি, একদম গল্প কাহিনী, জাস্ট ইমোশনে লিখে যাওয়া। প্রথম, যদিও লেখাটা অনেকটা রম্য রচনার মতো, আমি সুভাষ বলছি, প্রথম ভীষণ অথেন্টিক, কারণ ওনার প্রতি পেজে ডকুমেন্টেশন এবং সোর্স অফ ডকুমেন্টস উল্লেখ করা। এই 3টে ভলিউম পরপর 1965 থেকে 70-এর মধ্যে বেড়ে গেল। অসাধারণ বই, কিন্তু খুব ভালো ডকুমেন্টেড বই ছিল না। তার কারণ তখনও পর্যন্ত না ভারত সরকার বা না ইংল্যান্ড বা আমেরিকা, কেউই, না ইউকে না ইউএসএ না ইন্ডিয়া, কোনো সোর্স থেকে ডকুমেন্টস ডিক্লাসিফাইড হয়নি। এবার তখন সেই সময় 56-এ যখন প্রথম শাহনাজ খান কমিটি হলো, তার যে উইটনেস, তার যে ফাইলস,
সেটাও তো আন্ডার দি মিনিস্ট্রি অফ ডিফেন্সে হয়েছে, না, আন্ডার দি মিনিস্ট্রি অফ দ্য ফরেন অ্যাফেয়ার্স। সেটাও কিন্তু পাবলিকের কাছে আসেনি, ইটস কনফাইন টু ফিউ পার্সনস। নেতাজি মিনিস্ট্রির ডকুমেন্টসও পাবলিক দেখতে পায়নি। পার্লামেন্টে যেটা সাবমিট হচ্ছে অনলি দ্য রিপোর্ট, not the documents, not the witnesses, not the material list of the material evidence and the oral evidence, কোনো কিছুই পাবলিক জনগণ দেখতে পায়নি। Again it was classified and pushed to the darkness. এইবার অল্প কিছু বই লেখা হয়েছে 65-এর পরে, এবং পার্লামেন্টে এইচবি কামাত বা সমর গুহেদের মতো লোকেদের কিছু ডিসকাশন, এই কিছু প্রাইমারি সোর্স, আইএনএ বা প্রভিশনাল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রিলেটেড পার্সোনালিটিসে তাদের রাইটিংস। সুভাষ রচনাবলী একটাও কখনো আসেনি। কেউ, না সরকার, না রিসার্চ ব্যুরো, না অন্য কেউ তৈরি করতে পারেনি। অনেক পরে প্রথম রচনাবলী এলো প্রফেসর আসি মজুমদারের আশীর্বাদে এবং সুনীল দাস, বিপ্লবী সুনীল দাসের তত্ত্বাবধানে পরপর ভলিউমসগুলো বেরোলো। সেও অনেক বাধা বিপত্তি সত্ত্বেও, সে নিয়েও হাইকোর্টে কেস চলেছে, এগেন নেতাজি রিসার্চ ব্যুরো। তারপর সেগুলোকে আবার কপি করে ওরা আবার চেপে নিল। এইবার 73-4-এ ট্রান্সফার অফ পাওয়ার ভলিউমস, প্রথম ভলিউমস বেরোলো, যতটুকু মনে পড়ছে আমার। ইয়েস, 73-4, না সরি 77-8 এইরকম সময় বোধ হয়, না সরি 70 আর্লি। এইবার এইগুলো আস্তে আস্তে এবার ভলিউম 6, 5, 6 বেরিয়ে এলো ঠিক 78-এ, এরকম পরপর আসছে। তারপরে আস্তে আস্তে আপ টু 13 বেরিয়েছে। তাও অল দিস ভলিউমস, যেখানে নেতাজি এবং আইনের উল্লেখ কিছু আছে, তাও অনেকটা পোর্শনই সেন্সার্ড। ইউকে সোর্স, এটা বললাম, ইন্ডিয়া সোর্স তখনও কিছু বেরোয়নি, ইউএসএ থেকে কোনো পেপার্স আসেনি। এইবার 96-এর পরে, 96-এর পর যখন কেন্দ্রে যুক্তফ্রন্ট গভর্নমেন্ট, যখন প্রধানমন্ত্রী আমাদের, তখন প্রথমে দ্যাট ইউপির মানুষ যে ও চলে গেল, তো দেবগৌড় প্রাইম মিনিস্টার, আর আমাদের ইউপির মুলায়ম সিং যাদব ডিফেন্স মিনিস্টার। এই সময় একটা অ্যাপিল হয়, আমরাও অ্যাপিল করেছিলাম বিভিন্নভাবে, যে এতে আমাদের রেড ফোর্টে আইএনএর যত ফাইলস আছে ওগুলো ডিক্লাসিফাইড হোক। তখন 1000-এর মতো ফাইলস ওরা ডিক্লাসিফাই করেছিল। তারপরে এনডিএ গভর্নমেন্টের সময় আরও কিছু ডিক্লাসিফাইড হয়েছে। এবার ওরা ভারতরত্ন দিতে গেছিলো, তখন তার এগেনস্টে আমাদের সিনিয়ররা হাইকোর্ট, সুপ্রিম কোর্টে কেস করে। এই সময় কিছু ফাইলস ডিক্লাসিফাইড হয় আন্ডার দি হাইকোর্ট অর্ডার। তারপর জেএমসিআই, সে সময় কিছু হাজার ফাইলস আবার চলে আসে। এইগুলো হচ্ছে মেটেরিয়ালস। এই মেটেরিয়ালসগুলোকে না দেখে, না জেনে নেতাজি বা আইএনএ নিয়ে লিখতে যাওয়াটা বোকামি। তাতে শুধু ওই মাধুরী মিশিয়ে গল্প থাকবে, কিন্তু কাজের কাজ কিছু হবে না। সেটা ওই গল্প, যেটা মিডিয়াতে যেমন গল্প চলে, সেই গল্প চলবে। এবার তারপরে কিছু লেখা এসেছে, কারণ কোর্ট বা কমিশনে, কোর্টের জাজ বা কমিশন যত খারাপ হোক না কেন, তাকে মিনিমাম ডকুমেন্টেশনটা করতে হবে। আর্গুমেন্টসের এই লাইনটা মোটামুটি ঠিক রাখতে হবে, ডকুমেন্টেশন ঠিক রাখতে হবে। সেই ডকুমেন্টসগুলো আমরা ভারতীয়রা, বাঙালিরা হচ্ছে খুব ভাবুক প্রকৃতির, আমরা ভাবের ঘরে খুব ঘুরে বেড়াই। কিন্তু আমার ভাব, মনের মাধুরী দিয়ে গল্প লেখা যেতে পারে, স্টোরি লেখা যেতে পারে, কিন্তু ইতিহাস লেখা যাবে না। ইতিহাস লিখতে গেলে যে কোনো ন্যারেটিভকে নিড টু বি ক্রস ভেরিফাইড।
by cross examination. Am I audible? Yes, audible. আমি এটাকে ও হ্যাঁ, এই যে ক্রস ভেরিফিকেশন করে লেখার এই ক্যারেক্টারটা আমাদের ডেভেলপ করেনি। কারণ এটা বুঝে গেছে, কিছু লোক বুঝে গেছে যে মার্কেটে টেস্টি ফুড, মুখরোচক খাবারের বিক্রি বেশি হয়, মুখরোচক খাবারের বিক্রি বেশি হয়। রিয়েল হেলদি ফুড, এটা ইউজুয়ালি টেস্টলেস, তার বিক্রি কম। সুতরাং ডকুমেন্টেড লেখা, অ্যানালিটিক্যাল লেখা, তা বিক্রি কম। আর মিডিয়ার ফেভার না পেলে সে বই বিক্রি হবে না। আর মিডিয়া দেখবে, মার্কেট দেখবে কোনটা টেস্টফুল টু পাবলিক, সেটাকেই হেল্প করবে। এবার আসছি আমি, এবার প্রবলেমটা কোথায়। আমি খুব দুঃখ পেয়েছি, পরশু যুগসংখ্য পত্রিকাতে, সম্ভবত যুগসংখ্য পত্রিকাতে দেখলাম প্রাইম মিনিস্টার মোদিজি নেতাজির জন্মদিনকে আহ্বান করে কিছু কথা বলেছেন। কারণ এটা খুব সুন্দর জিনিস, তার হাত দিয়ে নেতাজি সম্বন্ধে যে কাজগুলো হয়েছে, এটা ভারতবর্ষে কেউ কখনো কোনো পিএম করেনি। উই মাস্ট রেসপেক্ট হিম, উই মাস্ট কনগ্রাচুলেট হিম। এটা কোনো বাঙালি এটা চেষ্টা করেনি, যা তিনি করেছেন। নেতাজির একদম ওই দিল্লির কেন্দ্রে নেতাজি স্ট্যাচু, এবং একদম 23 জানুয়ারিকে রিপাবলিক ডের সঙ্গে মার্জ করে দেওয়া, এবং আরও সিগনিফিক্যান্ট যেটা আমি বলেছিলাম, রাম মন্দিরের ইনগারেশনকে 23 তারিখের আগে করা, এগুলো হচ্ছে অনেক সিগনিফিক্যান্ট। এগুলো আমাদের বুঝতে অনেক সময় লাগবে। কিন্তু যে কথাটা আপনি বলেছিলেন পরশু, যে সুভাষচন্দ্রের ওই গোমো স্টেশন দিয়ে বেরিয়ে যাওয়ার এই যে কাহিনীটা উনি বলেছেন, দুঃখ পেয়েছি। অর্থাৎ একটা জিনিস বুঝলাম, দেশের প্রধানমন্ত্রীর কাছে সত্যিকারের ইতিহাসগুলো তুলে ধরার লোক নেই। এই যে গোমো স্টেশন দিয়ে বেরিয়ে যাওয়ার গল্পটা কে কে বলেছে? শিশির বোস। শিশির বোস বলেছে তো। শিশির বোসের এই গল্পকে, শিশির বোসের গল্প তিনি কোথায় বলেছেন? in a meeting in Netaji Research Bureau to the public audience. তার কোনো ক্রস ভেরিফিকেশন নেই, একটা মনোলগ, নিজের মতো করে বলে গেছেন, মনোলগ। there is no cross verification. লিগেলি একটা মনোলগের কোনো হিস্টোরিক ভ্যালু নেই until and unless this is cross verified, ক্রস কানেকশনে প্রুভড। তা কিন্তু হয়নি। তার সেই বক্তব্যকে চ্যালেঞ্জ করেছে কারা? স্বয়ং প্রদীপ বোস, বাড়ির তার নিজের এক ভাই, বোস বংশের এক ছেলে প্রদীপ বোস। প্রদীপ বোস একদম, তার এভিডেন্স একদম লিগ্যাল ভ্যালু আছে। অন ওথ ইন জাস্টিস খোসলা কমিশন তার বিশাল যে স্টেটমেন্ট দেওয়ার সময় এই সুভাষচন্দ্রের 1941 মিড অগাস্টে চলে যাওয়ার কথা উঠেছে। সেক্ষেত্রে উনি কি বলেছেন? উনি বলেছেন শিশির কেন এই কথাগুলো বলল আমাদের অবাক লাগছে। কারণ সুভাষ, রাঙা কাকাবাবু সব কিছু করেছেন ওথ অফ সেক্রেসিতে, এবং আমাদের সব ওথ অফ সেক্রেসি, যাকে দিয়ে যা কাজ করেছেন ওথ অফ সেক্রেসিতে, সে ওথ অফ সেক্রেসি ব্রেক করে সে কথা বলতে গেল কেন, যখন অন্য কেউ কোনো কথা বলেনি? ভাইটাল পয়েন্ট। প্লাস শিশির নিজে আগে বলতো 17-18 জানুয়ারি, পরে গপ্প চেঞ্জ করে করলো 16 জানুয়ারি। আর তার সেই স্টোরিতে, মনোলগে প্রচণ্ড অনেক উইকনেস আছে। এটা মানতে পারা খুব কঠিন যে গাড়ির নেম প্লেটটা চেঞ্জ হয়নি, গাড়ির রংটা চেঞ্জ হয়নি। যখন, যে সময় সুভাষচন্দ্রের অন্য ভাইপোরা যাতায়াতের জন্য সুভাষচন্দ্রের কাজকর্ম করার সময় অলওয়েজ গাড়ির নেম প্লেট
অ্যান্ড 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 কালার চেঞ্জ করেছে ডিসগাইজ করার জন্য। এক্ষেত্রে তো এগুলো করা হলো না। আর শিশির বোস তো কোনো কেউফ্লেজ করেনি। আপনারা পড়বেন লাইন বাই লাইন, ইজ দিস স্টোরি রিপ্রডিউসিবল। প্লাস এই গল্পকে চ্যালেঞ্জ করেছেন কে কে? স্বয়ং বিপ্লবী ব্যারিস্টার শশাঙ্ক সান্যাল, তার পার্লামেন্ট স্পিচ দেখবেন। আমি এগুলো সব দিয়ে দিয়েছি বিচিত্রায়, 5 পাতার তার পার্লামেন্ট স্পিচ, বিশাল স্পিচ। কি ওত অফ সেক্রেসি, সে ওত অফ সেক্রেসি, তার ইনস্ট্রাকশন না হলে আমি কিছু বলতে পারবো না। একটা জিনিস বলে গেছেন, অনেক কথা। 3 তারিখে তার সঙ্গে লাস্ট দেখা, 13তে তিনি বেরিয়ে গেছেন, 13তে বেরিয়ে গেছেন। এবার আপনি বিপ্লবী সত্য বক্সির অন ওথ জাস্টিস খোসলা কমিশনের বক্তব্য দেখুন, সেখানেও দেখুন 12 তারিখ লাস্ট। বিপ্লবী সুনীল দাস, তারও ওথ নিয়ে কথা বলছেন যে দিদি এবং দাদা অর্থাৎ অনিল রায়ের লাস্ট সাক্ষাৎ 12 তারিখ জানুয়ারি, তারপরে আর কোনো সাক্ষাতের দরকার ছিল কিন্তু সাক্ষাৎ হয়নি। আরও আছে, সত্যবক্সী বললাম, আরও একজন আছে বোধহয়, কার যেন, এই যে এতগুলো। প্লাস কবিগুরুর বদনাম দিয়ে অনেক রবীন্দ্র এক্সপার্টস অ্যানালাইসিস দিয়েছে। আমি সেই অ্যানালাইসিসগুলো কম্পাইল করেছি আর বদনামের অনিল চরিত্রের বিশ্লেষণ করেছি। অ্যাকচুয়ালি কবিগুরু কার চলে যাওয়াটাকে মিস্টেরিয়াসলি, সেক্রেটলি চলে যাওয়াটাকে ডেপিক্ট করছেন ইন এ ভেরি ট্যাক্টফুল ওয়ে। সেখানেও কিন্তু সেই অনিলের চলে যাওয়ার দিনটা হচ্ছে 12 কি 13 জানুয়ারি। এরকম লিগেলি অ্যাকসেপ্টেবল ডকুমেন্টস এবং ভেরিফায়েবল ডকুমেন্টস এবং যারা মোস্ট ট্রাস্টওয়ার্দি, মোর রেসপন্সিবল, তাদের কথাগুলোকে না বিশ্লেষণ করে শিশিরের ওই গল্পকে অ্যাকসেপ্ট এখনো করা হচ্ছে কেন? আমার বুদ্ধির অগম্য। এবার আমি আসছি 1943 সুভাষচন্দ্রের সাবমেরিন জার্না। তিনি জার্মানি থেকে বেরিয়ে এসছেন সাবমেরিনে করে। যে ন্যারেটিভ বলছে মাদাগাস্কারের কাছে সাবমেরিন চেঞ্জ হয়েছে, তারপর সাউথ ইস্ট এশিয়াতে এসছেন, জাপান সাবমেরিনে এসে। বাট এটা সোর্স কি? সোর্স একমাত্র সে আবিদ হাসান। আবিদ হাসানের স্টেটমেন্টের রেকর্ড আমি এখনো পাইনি। এটা একদম স্টেটমেন্টটা চলছে, দি স্টোরি ইজ রানিং অ্যান্ড আমরা সেটাকে ফলো করছি। আর ওই একটা ট্রান্সিপমেন্টের একটা ছবি আছে, যেগুলো such a picture can be taken anywhere in any ocean of the world that doesn't attach to the surrounding area of Madagascar and doesn't prove that his transshipment from German submarine to Japan submarine. Yes, he is on a boat on a turbulent ocean at a distance a submarine. এইবার বড় প্রশ্ন হচ্ছে, সুভাষচন্দ্রের আগে, নেতাজির আগে এবং দিন পরে ফ্রম জার্মানি টু সাউথ ইস্ট এশিয়া অনেক বিপ্লবী এসছে, তাদের ক্ষেত্রে তো ট্রান্সশিপমেন্টের প্রয়োজন হয়নি। এবং ট্রান্সশিপমেন্ট ইজ এ ভেরি ডেঞ্জারাস রিস্কি গেম। এবার আমি বলছি, দেয়ার আর ডকুমেন্টস, serious documents from the sides of diplomats, Japanese diplomats. সেখানে অনেকগুলো জায়গা আমি দেখেছি এই যে ট্রান্সশিপমেন্টের স্টোরি সেখানে কোথাও নেই। এবং ডকুমেন্টস দেখতে পাচ্ছি প্রচুর জার্মান সাবমেরিন দাঁড়িয়ে আছে ইন ডিফারেন্ট সি পোর্টস ফর সুভাষচন্দ্র, কিন্তু স্টোরি ইজ রানিং। আমাদের এই
রেকর্ডসগুলোকে বিশ্লেষণ করার কোনো প্রয়োজন ফিল করি না। রানিং অন স্টোরিজ, টেস্ট স্টোরিজ, কারণ অ্যানালাইসিস নিড সাম ব্রেন অ্যাক্টিভিটি, ওটার মধ্যে আমাদের মনের মাধুরী মিশিয়ে চলছে। এবার লাস্ট, আমি ওনার আদর্শ, ওনার দর্শন, স্পিরিচুয়ালিটি, সে তো অনেক বড় কথা, অনেক অনেক পড়াশুনো করতে হবে, অনেক তারপর তো 2 লাইন কথা বলা যাবে, কিন্তু এগুলো হচ্ছে একদম গ্রাউন্ডের ফ্যাক্টস। এই ফ্যাক্টসে আমাদের এত উইকনেস কেন? এই ফ্যাক্টসে আমাদের এত হোলস কেন, উইকনেস কেন? কেন এত ফলস থিংসগুলোকে আমরা অ্যাজ পার্টস অফ হিস্ট্রি বলে চালিয়ে যাচ্ছি? লাস্ট 1945 মিড অগাস্টে ওনার চলে যাওয়া, আমি তখনই বলেছিলাম, আমি একটা ইতিহাস বলি, সবাই তো নিজেরা নিজেদেরকে খুব বলে সব মহাপণ্ডিত, এরকম সব পণ্ডিত বলি। এবার জাস্টিস মুখার্জি কমিশন হতে চলেছে, এই স্মেলটা আমি 1960-তে 96-এ বুঝতে পেরেছিলাম। সুতরাং আই ওয়াজ প্রিপেয়ারিং মাইসেলফ টু ইকুইপ উইথ দ্য ডকুমেন্টস। ডকুমেন্টস তখন একমাত্র ইন্ডিয়াতে কোথায়? ওই ট্রান্সফার অফ পাওয়ার ভলিউমস অ্যান্ড নিউলি ডিক্লাসিফাইড 1000 ভলিউমস ফ্রম দ্য রেড ফোর্ট টু ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া। আমি জেমসের এই ঘোষণার বহু আগেই আমি দিল্লিতে বসে বসে এই আর্কাইভসগুলো ঘেঁটে ঘেঁটে আমি এসেছি। এসে কতগুলো ফাইলস আমি ওখান থেকে তুলে নিয়েছিলাম উইথ সার্টিফিকেশন, সার্টিফাইড কপি। জাস্টিস মুখার্জি হওয়ার সঙ্গে সঙ্গে আমার প্রথম যে এপিডেভিটটা আমি সাবমিট করি, সেটা সাবমিট করি আমি, ডেটটা দেখছি আমি, ডেটটা কবে যেন সাবমিট করলাম, হ্যাঁ একদম সাবমিট করেছি আমি 14ই মে 1999, একদম ইনিশিয়াল পার্টি, 14ই মে 1999 আমি সাবমিট করলাম। তাতে আমি ওই আর্কাইভস অফ ইন্ডিয়ার কতগুলো ডকুমেন্ট দিয়ে, আমি প্রায় কতগুলো ডকুমেন্ট দিয়েছিলাম, প্রায় হ্যাঁ প্রায় লিস্ট অফ ডকুমেন্টসে আছে আমার 26টা লিস্ট অফ ডকুমেন্টস, ইয়েস, অ্যানেক্সার 20টা, ওর ফার্স্ট এপিডেভিটে, মেজরিটি অফ দ্য মেটেরিয়ালস ফ্রম দ্য ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়া। এতে আমি দেখাচ্ছিলাম একটা ডকুমেন্ট ছিল আইএনএ ফাইল 249, অনেকগুলো ফাইলস ছিল 249, এবং এই ফাইলটা ছিল সিএসডিআইসি ফাইল, ব্রিটিশ গ্লোবাল ইন্টেলিজেন্স ইউনিট, তার ফাইল সিএসডিআইসি ফাইলস। তাতে এইসব ফাইলে পরপর লাস্ট জার্নি ফ্রম সিঙ্গাপুর সুভাষচন্দ্র 15th, সিঙ্গাপুর থেকে বেরিয়ে আসছেন, প্লেন ফ্লাইট নিয়েছে, 2টো প্লেন, এই প্লেনে কজন, এই প্লেনে কজন, সব ডিটেলসে লেখা। দ্যাট কেম টু ব্যাংকক, ব্যাংককের সমস্ত তার মিটিংস, কে কোথায় আছে তার ডিটেলস, কি ইনস্ট্রাকশন হচ্ছে, সেইখান থেকে 2টো প্লেন চলে যাচ্ছে টু না ব্যাংককে, ব্যাংকক থেকে এবার দেন টুয়ার্ড সাইগন, এই তো সাইগনের কার সঙ্গে কে কোথায় মিট করছে এগুলো ডিটেলসে আছে। তারপরে সেখানে লেখা হচ্ছে সাইগন থেকে একটা মাত্র প্লেন চলে যাচ্ছে টুয়ার্ডস তাইহোকি টু রিচ টোকিও। এই ফাইলটা পুরোটা ডিটেলস দিয়ে আমার প্রশ্ন ছিল তখন পরপর যে নাম্বার 1, যখন সাইগনে সুভাষচন্দ্র 17th পৌঁছচ্ছেন, তখন তারপরে আপ টু সাইগন পর্যন্ত, তখনও পর্যন্ত এই পোর্শনটা জাপানিজ কন্ট্রোলে, ওকে হি ক্যান মুভ, বাট তারপরে বিয়ন্ডে তাইওয়ান, তখন তো তার 2 সপ্তাহ আগেই দ্য আমেরিকান নেভি হ্যাজ এন্টার ইন্টু দ্য এরিয়া, শিপ মিসৌরি ঢুকে পড়েছে, তারপর উনি কি যাবেন কেন? আর 14th যেখানে টোকিও সারেন্ডার করে দিয়েছে, 15th সারেন্ডার ডিটি কমপ্লিট সাইন্ড হয়ে গেছে, এই ডিফিটেড জাপানের ক্যাপিটাল টোকিওতে উনি যাবেন কেন? আর তখন আমি দেখাচ্ছি একটা ডকুমেন্টে, ব্রিটিশ ডকুমেন্ট লিখছে যে
এক্সিস ফোর্সের এতগুলো গভর্নমেন্টের মধ্যে একমাত্র একটাই গভর্নমেন্ট, নেতাজি সুভাষচন্দ্রের পিজিআই, প্রভিশনাল গভর্নমেন্ট আজাদ হিন্দ, এই সরকারটা এখনো পর্যন্ত সারেন্ডার করেনি। এবং এখনো পর্যন্ত তাদের যে সিঙ্গাপুর রেডিও স্টেশন থেকে এখনো পর্যন্ত তারা যে ভয়েসটা দিচ্ছে, যে রেডিও ব্রডকাস্ট করছে, তাতে কোথাও প্রভিশনাল গভর্নমেন্ট অফ আজাদ হিন্দের সারেন্ডার করার কোনো ইচ্ছে প্রকাশ করেনি। রেকর্ডস, এগুলো একদম রেকর্ডস অফ দ্য ব্রিটিশ ইন্টেলিজেন্স ফাইলস। প্লাস আরও ভয়ঙ্কর তথ্য, এই সকল প্লেনকেসের গল্পের পরে আর একটা ব্রিটিশ ডকুমেন্ট বলছে যে আমরা শুনেছি একটা মস্কো রেডিও ব্রডকাস্ট যাতে বলা হচ্ছে বোসেস পেন হ্যাজ নট ক্র্যাশড, হি উইল এক্সপ্লোর এ নিউ ওয়ে টু ইন্ডিয়া। আমি সেই তথ্যগুলোকে সব আমি ওই এপিডেভিটে দিয়েছিলাম, প্লাস সেই তথ্যগুলো আমি আমার ভলিউম 1 অব দ্য নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্যে দিয়েছি। এবার এইটা দেওয়ার পরে দেখলাম 1 বছর পরে শিশির বোসের এক সকল পণ্ডিত ঐতিহাসিক ছেলে একটা বিশাল প্রেস কনফারেন্স করে বলছে সে নাকি তথ্য পেয়েছে ইংল্যান্ডের আর্কাইভস থেকে, তাতে বলছে সুভাষচন্দ্র প্লেন ক্র্যাশে মারা গেছেন। আমি খুলে খুলে দেখি সেই ফাইলটা তো, যে ফাইলটা আমি আজকে 3 বছর আগে ন্যাশনাল আর্কাইভস থেকে তুলে নিয়ে এসেছি এবং এর 1 বছর আগে অলরেডি এফিডেভিট করে দিয়েছি, সেই ফাইলটা সে নিয়ে এসে লম্ফঝম্প করছেন। দাদু মারা গেছে, সুভাষচন্দ্র মারা গেছেন প্লেন ক্র্যাশে। এই হচ্ছে পণ্ডিতদের পরিণতি, এই হচ্ছে পণ্ডিতদের, মিডিয়া কাকে পণ্ডিত বলে স্বীকার করে, কীভাবে ভেন্টিলেট করে। এরা ইতিহাস লেখে। ইতিহাস লিখতে গেলে দরকার হয় একটা টেনাসিটি, একটা স্টাডি, অ্যানালিটিক্যাল পাওয়ার অ্যান্ড কারেজ অফ এক্সপ্রেসিং দ্য ট্রুথ। কারেজ দরকার হয়, ওই রুলিং পাওয়ারকে খুশি করার জন্যে বা ধান্দাবাজির জন্যে নয়। ধান্দাবাজি থাকলে ট্রুথ বলার সাহস আসে না। এই হচ্ছে ইতিহাস। এবার কোথায় আমাদের ডেফিসিয়েন্সি? এবার একটা গ্রুপ আছে যারা আমরা আমাদের সিনিয়ররা, যারা আমাদের কি বলে শাহনওয়াজ খান কমিটি ফেস করেছে, যারা খোসলা কমিশন ফেস করেছে, আর যখন জাস্টিস মুখার্জি আমরা ফেস করছি, তার যে রেকর্ডস, এই রেকর্ডস থেকে তারা কিছু পেয়েছে, ভালো কথা। সেইগুলো নিয়ে কিছু বই লিখে তারা পপুলার হয়েছে। এবার আরও ইনকামের জন্য তারা বিয়ের গল্পটাকে পাঞ্চ করছে এখন। ভাই, বিয়ের গল্প পাঞ্চ করতে গেলে যে বিয়ের পক্ষে, ভাই কিছু ডকুমেন্টস দেখাও, একটা ডকুমেন্টস তো সাবমিট করো। এক মহাপণ্ডিত যখন প্রশ্ন করলাম তুমি একটা ডকুমেন্ট দেখাও বিয়ের গল্পের পক্ষে, তখন সে বলছে সে এয়ারপোর্টে অনিতার সঙ্গে মিট করতে গেছিল, তার গায়ে অনেক তিল দেখেছে। তখন আই ওয়াজ অন দ্য ওটি ড্রেস, অপারেশন টেবিল ড্রেসে ছিলাম, গ্রিন শার্টে ছিলাম। আমি জামাটা খুলে দেখ, আমার গায়ে অন্তত 1 লক্ষ তিল আছে। Does that prove my DNA has come from the Bose family? I am related to that in by blood? তারপরে বলেছিলাম এরপরে যেন আমি তোমার মুখ দেখি, তুমি আমার মুখ দেখো। কারণ তার সঙ্গে কথা ছিল, মিথ্যে কথা লিখবে না, টেস্টি স্টোরি লিখবে না। একটা অনেস্টি দরকার হয় হিস্ট্রি লিখতে গিয়ে, আর তো নেতাজির সম্বন্ধে কিছু বলতে গেলে একটা অনেস্টির প্রয়োজন। আমাদের এইখানটা, আর
আমাদের সব কিছুতেই গল্প, 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 গল্প। ভাই, গল্পের বই লিখছো, লেখো না। গল্পের বই পড়ছো, পড়ো না, আপত্তি কিছু নেই। গণতান্ত্রিক ভারতবর্ষে লেখো, কিন্তু গল্পের সঙ্গে নেতাজির নামটা ঢুকিয়ে দাও কেন? ভালো ইনকামের জন্যে? আমি এই জায়গাটা ভাবছি যে আমাদের দেশে একটা নেতাজির সম্বন্ধে একটা একটা কনসাইজড, একটা অন্তত একটা বায়োগ্রাফি, একটা সলিড বায়োগ্রাফি, যেখানে লেখা থাকবে পরিষ্কার যে আমরা নেতাজির এই জায়গাটা, জীবনের এই জায়গাটা জানি না, এই জায়গাটা এখনো এক্সপ্লোর নয়, আমরা জানি না। সায়েন্টিস্টদের একটা ক্যারেক্টার থাকে, সায়েন্টিস্ট যারা অনেক সায়েন্টিস্ট, তার পরিষ্কার বলে যে আমি এই জায়গাটা জানি না, আমি এটা বুঝিনি, ব্যাস। আমি জানি না বলতে কোনো লজ্জা নেই, যে দিস চ্যাপ্টার আই ডু নট নো। আর একটা ট্র্যাজিক সঙ্গে বলছে, এই আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে এই কিছু কিছু কথা খুব আসে, নেতাজির কোথায় আছেন, কোন লোকে আছেন, বা সেই স্পিরিচুয়াল ওয়ার্ল্ড সম্বন্ধে, সেই জ্ঞানগঞ্জ সম্বন্ধে কার কতটুকু ধারণা আছে? এই কথাগুলো বলে কার উপকার হচ্ছে? আমি আজ রাখি, এই চ্যাপ্টারটা রাখি আজকে। সরি, আমি আজকে কতক্ষণ হলো, আমি একটা বিনয়ের সঙ্গে বলছি, নেতাজির আদর্শ অনেক বড় কথা, সেটা নিয়ে কথা বলতে গেলে আমাদের কথা বলার মধ্যে দেয়ার মে বি কম কন্ট্রাডিকশনস হতেই পারে। নেতাজির জীবনের যে সলিড ফ্যাক্টসগুলো, ফর এক্সাম্পল ওনার ইন্ডিয়া থেকে চলে যাওয়ার, ওনার সাবমেরানি করে সাউথ ইস্ট এশিয়াতে আসা, ওনার 1945-এ চলে যাওয়া, তাইওয়ান নিয়ে অনেক কাহিনী লাস্ট চলে আসছে আজকে 79 ইয়ার্স, অনেক তথ্য এসে গেছে, অনেক ডকুমেন্টস এসে গেছে। আমি সেই ডকুমেন্টসগুলো পরপর, যখন জাস্টিস মুখার্জি আমাকে ফিনিশিং আর্গুমেন্টের সময় বলছেন, ডক্টর পাল, আই হ্যাভ অ্যাকসেপ্টেড দ্য আর্গুমেন্ট দ্যাট প্লেন ডিড নট ক্র্যাশ, বাট একটু আরেকটা প্রশ্ন করেছিলেন তুমি আমাকে, ডক্টর পাল বলুন, এ নাকাবুরা ইন্টারপ্রিটার, সে যে এত কথা বলছে, হাউ উইল ইউ অ্যানালাইজ দ্যাট? আই হ্যাভ টু গিভ ইন দ্যাট অ্যান্সার, আই হ্যাভ টু গিভ দ্য অ্যান্সার। একটা জায়গায় সিদেইর কি হলো, তখন উনি প্রশ্ন করেছিলেন সিদেইর সম্বন্ধে কি হয়েছিল না হয়েছিল, তার যে কোথায় রেকর্ডস আছে, একদম জাস্টিস মুখার্জি কমিশনের যে হাজার হাজার ফাইল ছিল, ওইখান থেকে আমি অন্তত 8খানা পয়েন্টস বের করে দেখিয়েছিলাম যে জেনারেল সিদেই হ্যাজ নট ডায়েড, সে এভিডেন্স কোথাও নেই সেই অর্থে। সেটা আজকে আমি ইংলিশ করে আমি লাস্ট 10টার পরে বলবো আমি। আর প্রশ্ন করেছিলেন যে ইউ হ্যাভ ডেস্ট্রয়েড দ্য প্লেন ক্র্যাশ স্টোরি, ওকে, বাট ইউ হ্যাভ টু গিভ মি এ পসিবল, এ প্লসিবল স্টোরি অফ হিজ এসকেপ ফ্রম দিস থিয়েটার। তিনি কী করে বেরিয়ে গেলেন, কারণ এটা লিগেল ওয়েতে আপনি যখন একটা স্টোরিকে ডেস্ট্রয়েড করছেন, আপনাকে একটা স্টোরি দিতে হবে যেটা হয়তো ফ্যাক্ট নয়, হয়তো ট্রু নয়, বাট পসিবল অ্যান্ড প্লসিবল। I gave a story and he accepted that. So okay, I am glad. But after 2005-এর পরে, সে আর্গুমেন্টের পরে আমি প্রায় 20 বছর ধরে অনেক পড়াশুনো করে দেখে দেখে মনে হলো না, I was not happy with that possible and plausible story. The fact is somewhere else. উনি কেন ফ্রম সাইগন থেকে এগোবেন? এবং স্যারকে সে আর্গুমেন্টে বলেছিলাম, স্যার, the main theater is Saigon. Main script was written in Saigon, but the script was enacted in the theater of Taiwan. আমি এই ল্যাঙ্গুয়েজে শেষ করেছিলাম। কিন্তু যাই হোক,
আমি পরবর্তীকালে যে বইটা বের করেছি সেটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বিতর্ক তথ্য 4th ভলিউম। এখানে অন্তত 4খানা অ্যাঙ্গেল থেকে ডকুমেন্টস দিয়েছি, যার মূল কথা হচ্ছে নেতাজি disappear from Southeast Asia into darkness, into unknown, from Saigon, not from Taiwan, and not by plane but by submarine. সে বইটা বের করে দিয়েছি। প্লিজ সি দ্য ডকুমেন্টস। যদি কোনো ভুল থাকে প্লিজ ক্রিটিসাইজ, বা যদি অন্য কোনো ভার্সন এসে থাকে আই এম ওপেন টু অ্যাকসেপ্ট দ্যাট। শুভরাত্রি। আমি একটু খাওয়া দাওয়া করে আমি আশা করছি আই উইল ফিনিশ মাই ডিনার ইন 10 minutes, দেন আই উইল কাম টু মাই থার্ড পেজ ইন ইংলিশ, বিকজ লাস্ট কয়েকদিন ইংলিশ মিডিয়াতে এটা খুব চিৎকার চলছে নাকি নতুন ব্রেক থ্রু হয়েছে, নেতাজি মিষ্টির ব্রেক থ্রু হয়েছে। কি ব্রেক থ্রুর? কোন চাইনিজ মিডিয়াতে নাকি নিউজ আছে সেই সময়কার জেনারেল সিদেইর প্লেনটাকে নাকি চাইনিজরা ফায়ার করে সাউথ চায়না সি দিয়ে নামিয়ে দিয়েছিল। এই প্রেক্ষাপটে আমি সিদেইর সম্বন্ধে কিছু বলবো, অ্যাবাউট হিজ লাস্ট স্টেজ, দ্যাট ইন ইংলিশ, from documents of Justice Khosla Commission and Shahnawaz Khan Committee evidences, and documents from archives of the Taiwan. I hope you'll see my last one. I know I am disturbing you, but for coming 2 days I will not be available. That's why I am here for 3 consecutive episodes. Let me stop here now for this episode. I am coming within 10 minutes from the last episode in English. Okay. শুভরাত্রি। হ্যাঁ, অভিজিৎ বাবু, থ্যাংক ইউ। কৌশিক বাগ গুহ, ওরা বেঠিক বা সুবিধাভোগের বিষয় আগামীকে ভুল পথে নিয়ে যাবে।